আগের ক্লাসে তাহলে আমরা 10 জন শিখ গুরু নিয়ে আমরা আলোচনা করলাম। গুরু নানক, গুরু অঙ্গদ, গুরু অমর দাস, তারপরে আমাদের রামদাস, অর্জুন, হরগোবিন্দ, হররায়, হরকিষান, তেগ বাহাদুর, তারপরে গুরু গোবিন্দ সিং। এই 10 জন শিখ গুরু নিয়ে আমরা আলোচনা করার পর তারপরে আমরা বান্দা বাহাদুর নিয়ে আলোচনা করলাম। এবার আমরা যে ব্যক্তিটা সম্পর্কে জানবো, আমরা শিখ বলতে গেলে যাকে বা যার কথা আমাদের প্রথমেই মাথায় আসে তিনি হচ্ছে রঞ্জিত সিং। সেই রঞ্জিত সিং নিয়ে আমরা ডিটেলসে আমরা জানবো, কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন তৈরি হওয়ার অনেক সম্ভাবনা কিন্তু থেকে যায়। তাই আমরা রঞ্জিত সিং ইন ডিটেলস কিন্তু জানবো। তো প্রথমে চলে আসি যে রঞ্জিত সিং এর জন্ম কত সালে হয়। রঞ্জিত সিং তিনি জন্মগ্রহণ করেন 1780 সালে এবং তার মৃত্যু হয় 1839 সালে তার মৃত্যু হয়। এই দুটো ডেট ফার্স্ট আমরা মনে রাখবো। দেখো, আমরা যে রাইস রিজিওনাল কিংডম যে পরপর পড়ছি, বেঙ্গল, হায়দ্রাবাদ পড়লাম, মহীশূর পড়েছি আমরা, মারাঠা পড়লাম। তো এই শিখরা মুঘলদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেল, তাদের মধ্যে কিন্তু কোন রকম ঐক্যবদ্ধ এটা কিন্তু ছিল না। তাই তারা 12খানা মিশলে বিভক্ত হয়ে যায়। কি বললাম? 12খানা এরকম শিখের যে টোটাল 12খানা মিশলে তারা কিন্তু বিভক্ত হয়ে যায়। 12খানা মিশলে বিভক্ত হয়ে যায় এবং এই মিশলগুলো অ্যাকচুয়ালি শতুদ্র নদীর দুই তীরে কিন্তু অবস্থান ছিল বা অবস্থিত ছিল। শতুদ্র নদী আমরা ভূগোলে পড়েছি, সুতলেজ বা সতলুজ যাই বলে না কেন। তো আমরা দেখলাম যে শিখগুলো যখন মুঘলদের কাছ থেকে মুঘলদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসলো, তখন তারা যে একসাথে থাকবে, ঐক্যবদ্ধভাবে থাকবে এরকম কিন্তু ছিল না। তারা আবার 12খানা ভাগে কিন্তু বিভক্ত হয়ে যায় এবং সেই 12খানা ভাগ বা যেটাকে আমরা মিশল বলি, মিশল মানেই ভাগ, সেটা কিন্তু শতুদ্র নদীর দুই তীরে কিন্তু অবস্থান তারা কিন্তু করত। সেই শতুদ্র নদীর পূর্ব বা পশ্চিম দুই তীরে বা উত্তর বা দক্ষিণ যাই বলো না কেন, সেই দুই তীরে কিন্তু অবস্থান করত। এবং এই 12খানা মিশলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট মিশলটা ছিল, সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সুকার চুকিয়া। এই সুকার চুকিয়া এই মিশলটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ মিশল। আর সব থেকে শক্তিশালী স্ট্রং মিশল যদি বলি, সেটা হবে ভাঙ্গি। এই দুটো মিশলের নাম আমরা প্রথমে মনে রাখবো। যে শিখদের যে 12খানা ভাগে বিভক্ত হয় শিখ গোষ্ঠীটা বা মিশলে বিভক্ত হয়, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মিশল যদি বলে সুকার চুকিয়া, আর সব থেকে শক্তিশালী মিশল যদি বলে তার আনসার হচ্ছে ভাঙ্গি। তো এই রঞ্জিত সিং এর বাবা ছিলেন, তার বাবার নাম ছিল মহা সিং। মহা সিং, রঞ্জিত সিং এর বাবার নাম ছিল মহা সিং। এই মহা সিং তিনি কিন্তু এই সুকার চুকিয়া যে মিশলটা ছিল, সেই সুকার চুকিয়া মিশলের অধিপতি ছিলেন, অর্থাৎ সুকার চুকিয়া মিশলের দায়িত্বে ছিলেন মহা সিং। এবং পরবর্তীকালে এই মহা সিং মানে রঞ্জিত সিং এর বাবা যখন মারা গেলেন, তখন এই সুকার চুকিয়ার দায়িত্ব এলো কার হাতে? রঞ্জিত সিং এর হাতে। রঞ্জিত সিং এর হাতে কিন্তু দায়িত্ব এলো। কিন্তু যখন রঞ্জিত সিং এর এই সুকার চুকিয়া মিশলটি দায়িত্বে এলো, মানে তার বাবা যখন মারা গেলেন এবং সুকার চুকিয়ার দায়িত্ব যখন রঞ্জিত সিং এর হাতে এলো, তখন রঞ্জিত সিং এর বয়স ছিল মাত্র 12 বছর। তার মানে বুঝতেই পারছো, 12 বছর বয়সে একটা মিশলের দায়িত্ব নেওয়া এটা কিন্তু যথেষ্ট ছিল না বা এটা কিন্তু যোগ্য ছিল না। তাই সেই সময় রঞ্জিত সিং এর মা রাজকৌর তিনি কিন্তু সুকার চুকিয়ার দায়িত্বটা কিন্তু নিয়েছিলেন। এবং পরবর্তীকালে যখন রঞ্জিত সিং এর বয়স 17 হলো, 17 হলো, তাহলে 17 বছর যদি বয়স হয় তাহলে সালটা কত হবে? 1780 সালে জন্মগ্রহণ করলেন, তাহলে 1797 সাল, তখন তার বয়স 17 বছর। এই 17 বছর বয়সে রঞ্জিত সিং অ্যাকচুয়ালি সুকার চুকিয়ার প্রকৃত শাসক কিন্তু হন। কত বছর বয়সে? 17 বছর বয়সে। এবং রঞ্জিত সিং এর তার একটা স্বপ্ন ছিল, এই যে 12খানা যে মিশল, এই যে 12খানা ভাগে বিভক্ত শিখ যে গোষ্ঠীটা, এই 12খানা মিশলে বিভক্ত, তাদেরকে একত্রিত করে একটা শক্তিশালী মিশলে পরিণত করা, এটা কিন্তু রঞ্জিত সিং এর স্বপ্ন ছিল। এবং এই স্বপ্ন পূরণ করার জন্য রঞ্জিত সিং পারস্যের যে শাসক ছিলেন জামান শাহ, সেই জামান শাহর কিন্তু সাহায্য নিয়েছিলেন। রঞ্জিত সিং জামান শাহর সাহায্য নিয়েছিলেন।
এবং রঞ্জিত সিং এই জামান শাহর, ভালো করে বোঝো গল্পটা, সব লিখতে হবে না, যেগুলো আমি বোর্ডে লিখবো এবং আমি বলে দেবো কোন কোন প্রশ্নগুলো আসবে, এটা আমি বলে দেবো, ওটাই লিখবে, কিন্তু গল্পটা, ইতিহাস পড়তে গেলে গল্পটা যেন মাথায় থাকে। তো এই জামান শাহ পারস্যের যে শাসক ছিলেন, জামান শাহর কাছ থেকে বা কাছে তিনি একটা হেল্প চেয়েছিলেন, সেই হেল্পের মাধ্যমে বা জামান শাহের সাহায্য নিয়ে তিনি কি করেছিলেন, এই যে মিশরগুলো ছিল, এই মিশরগুলোর প্রকৃত ক্ষমতা তিনি কিন্তু নষ্ট করে দিয়েছিলেন, যাতে পরবর্তীকালে সেই মিশরগুলো তিনি জয় করতে পারেন সহজে। এবং এর জন্য জামান শাহকে তিনি লাহোর, এই লাহোর জায়গাটা তিনি কিন্তু দিয়ে দিয়েছিলেন, কারণ জামান শাহ তাকে হেল্প করেছিল, এর জন্য রঞ্জিত সিং জামান শাহকে লাহোর জায়গাটা কিন্তু দিয়েছিল। এবং এই জামান শাহই কিন্তু রঞ্জিত সিংকে মহারাজা উপাধিটা দিয়েছিল। আমরা বলি মহারাজা রঞ্জিত সিং, এই মহারাজা উপাধি রঞ্জিত সিংকে কে দিয়েছিল? জামান শাহ দিয়েছিল। পরবর্তীকালে জামান শাহ যখন লাহোর থেকে চলে গেলেন, তখন রঞ্জিত সিং সেই লাহোরের নিজেকে স্বাধীন শাসক বলে কিন্তু ঘোষণা করেছিল, যখন জামান শাহ একটা টাইম যখন চলে যায়। তো এই রঞ্জিত সিং এর যে সাম্রাজ্য, সেটা 4টে ভাগে বিভক্ত ছিল। একটা যেমন ছিল কাশ্মীর, এটা লিখে দিই, কাশ্মীর, তারপরে পেশোয়ার, এগুলো সব পাকিস্তানের নাম শুনে বুঝতে পারছো, পেশোয়ার, মুলতান, তারপরে লাহোর। এই 4টে ভাগে কিন্তু বিভক্ত ছিল আমাদের রঞ্জিত সিং এর যে সাম্রাজ্যটা। তো রঞ্জিত সিং এর স্বপ্ন তাহলে কি ছিল? তিনি যখন প্রকৃত শাসক হলেন, যে এই মিশরগুলোকে দখল করা বা জয় করা, এটাই আমরা দেখলাম। তো তিনি এই টাইমে পশ্চিম দিকে, এটা ধরো ওয়েস্টের দিকের মিশর আর এটা ধরে নিলাম ইস্টের দিকের মিশর, তো তিনি প্রথমে এই পশ্চিম দিকের মিশরগুলো তিনি কিন্তু জয় করলেন, পশ্চিম দিকের মিশরগুলো তিনি কিন্তু জয় করে নিলেন। এবং এই পশ্চিম দিকের মিশরের মধ্যেই একটা মিশর ছিল ভাঙ্গি, যেটা সব থেকে শক্তিশালী মিশর ছিল, তার মানে তিনি ভাঙ্গিকেও কিন্তু জয় করলেন। এবং এরপরে রঞ্জিত সিং, ধরো এটা রঞ্জিত সিং, এই রঞ্জিত সিং পশ্চিম দিকের মিশরগুলো জয় করার পরে যখন তিনি পূর্ব দিকের মিশরগুলো দিকে এবার হাত দিলেন, মানে পূর্ব দিকের মিশরগুলো এবার তিনি জয় করবেন, সেখানে একটা প্রবলেম তৈরি হলো। কি প্রবলেম? রঞ্জিত সিং এর যে বাহিনী, সেই বাহিনীকে বলা হয় সেকেন্ড মোস্ট পাওয়ারফুল আর্মি আফটার ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে এই সময় যে ব্রিটিশরা রয়েছে, ব্রিটিশদের যে বাহিনী, তার থেকে যদি বলা হয় সেকেন্ড পাওয়ারফুল বাহিনী কে ছিল, সেটা কিন্তু রঞ্জিত সিং এর বাহিনী কিন্তু ছিল। তো এই রঞ্জিত সিং যখন পূর্ব দিকের মিশরগুলোকে জয় করার জন্য হাত বাড়ান, এবং তিনি এখানটায় লুধিয়ানা মিশরটিকেও জয় করেছিলেন। তো লুধিয়ানা মিশরটিকে জয় করার পর বাকি যে মিশরগুলো পড়েছিল, সেই বাকি মিশরগুলো কিন্তু রঞ্জিত সিং এর কন্ট্রোলে আসতে কিন্তু রাজি হয়নি। এবং এই সময় এই বাকি মিশরগুলো ব্রিটিশদের সাহায্যের জন্য প্রার্থনা চেয়েছিল বা ব্রিটিশদের সাহায্য কিন্তু চেয়েছিল। আর ব্রিটিশরা এই সুযোগের অপেক্ষায় কিন্তু ছিল, কখন ওই মিশরগুলো আমাদের একটা সাহায্য চাইবে, ফলে আমরা রঞ্জিত সিং এর সাথে একটা যুদ্ধ করবে এবং ওই মিশরগুলো আমরা দখল করে নেব, এটা কিন্তু ব্রিটিশরা অপেক্ষা করছিল এই ব্যাপারটা। তো সেই সুযোগটাই চলে এলো ব্রিটিশদের কাছে। কিন্তু ব্রিটিশদের কাছে এই সুযোগটা এলেও ব্রিটিশরা কিন্তু সেই সময়ে রঞ্জিত সিংকে কোনো রকম অত্যাচার বা বিরক্ত কিন্তু করেনি। তাহলে কেন বিরক্ত করলো না ব্রিটিশরা সুযোগ আসা সত্ত্বেও? কারণ ওই টাইমে ব্রিটিশদের সাথে আবার মারাঠাদের একটা যুদ্ধ চলছিল, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, আমরা আগেই পড়েছিলাম। সেই ব্রিটিশদের সাথে মারাঠাদের একটা যুদ্ধ চলছিল, এবং ব্রিটিশরা ভাবলো এই সময়ে যদি রঞ্জিত সিং মারাঠাদের সাথে যুক্ত হয় বা জয়েন করে, তাহলে ব্রিটিশদের অবস্থা কিন্তু একটা খারাপ হয়ে যাবে, মানে তারা আবার রঞ্জিত সিং এর সাথে একত্রিত হয়ে ব্রিটিশদের সাথে যুদ্ধ করবে, তাহলে ব্রিটিশদের অবস্থা ভালো হবে না। সেই ভয়ে ব্রিটিশরা একটা চুক্তি করলো 1806 সালে, 1806, 1806 সালে ব্রিটিশরা একটা রঞ্জিত সিং এর সঙ্গে চুক্তি করলো, সন্ধি কিন্তু নয়, চুক্তি করলো, সেটা হচ্ছে ট্রিটি অফ লাহোর। লাহোরের চুক্তি কিন্তু এটা, লাহোরের সন্ধি কিন্তু 1846 সালে, সেটা আমরা পড়বো পরে। এই লাহোরের চুক্তিতে কি ঠিক হলো? 1 নম্বর, আমাদের যে রঞ্জিত সিং,
রঞ্জিত সিং তিনি মারাঠাদের কোনো রকম ভাবে হেল্প করবেন না, এই চুক্তিতে ঠিক হলো। 2 নাম্বার, তার দরুন ব্রিটিশরা রঞ্জিত সিং এর কোনো অভ্যন্তরীণ ব্যাপারে বাধা বা হস্তক্ষেপ কিন্তু করবে না। তাহলে আমাদের লাহোরের চুক্তিতে কি ঠিক হলো, রঞ্জিত সিং মারাঠাদের কোনো রকম সাহায্য করবে না। আর 2 নম্বর, তার দরুন ব্রিটিশরা রঞ্জিত সিং এর অভ্যন্তরীণ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ কিন্তু করবে না। এই দুটো জিনিসই কিন্তু ঠিক হলো 1806 সালে লাহোরের চুক্তিতে, কিন্তু সন্ধি কিন্তু নয়। এরপর চলে আসে 1807 সালে। 1807 সালে আরেকটা প্রবলেম তৈরি হয়, যেটা একটা আন্তর্জাতিক ইস্যু। প্রবলেমটা কি, যে আমাদের যে নেপোলিয়ন যে বোনাপার্ট, যিনি অরিজিনাল মানে ফ্রান্সের, সেই নেপোলিয়ন বোনাপার্ট ওই সময়ে রাশিয়াকে ফুড পান্ডা যুদ্ধে বা ফিনল্যান্ড বা ফুড পান্ডা যুদ্ধে তিনি কিন্তু পরাজিত করেছিলেন। তাহলে এখানে কি দেখলাম, যে নেপোলিয়ন বোনাপার্ট বা ফ্রান্স রাশিয়াকে পরাজিত করে ফুড পান্ডা যুদ্ধে, এবং এদের মধ্যে রাশিয়া পরাজিত হয়। এর ফলে তাদের মধ্যে একটা সন্ধি হয়, তিলশিতের সন্ধি বা টিলগিটের সন্ধি। সেই সন্ধিতে কি হয়, যে ফ্রান্স এবং রাশিয়া যুক্ত হয়ে তারা কিন্তু ইন্ডিয়াকে অ্যাটাক করবে। এটাই কিন্তু ঠিক হয়, যে ফ্রান্স এবং রাশিয়া যুক্ত হয়ে ইন্ডিয়াকে অ্যাটাক করবে। তখন ব্রিটিশদের আবার ভয় পেয়ে গেল ব্রিটিশরা, কারণ এই ফ্রান্স এবং রাশিয়া যদি ভারতকে অ্যাটাক করে এবং সেই ফ্রান্স এবং রাশিয়ার দলে যদি রঞ্জিত সিং আবার জয়েন করে, তাহলে ব্রিটিশদের অবস্থা শোচনীয়, ব্রিটিশদের অবস্থা খারাপ হবে। তখন এই ব্রিটিশরা এর জন্যই রঞ্জিত সিংকে সেই টাইমে কোনো রকম বিরক্ত কিন্তু করেনি, এই ভয়ের জন্য। কিন্তু পরবর্তীকালে যখন ফ্রান্স এবং রাশিয়া যে ভারত অ্যাটাক, এটার সম্ভাবনা যখন কমে গেল, মানে তারা অ্যাটাক করবে না, এই ব্যাপারটা যখন চলে এলো, তখন ওই টাইমে যে আমাদের ব্রিটিশ গভর্নর ছিল লর্ড মিন্টো, সেই লর্ড মিন্টো তার যে একজন প্রতিনিধি ছিল আমাদের চার্লস মেটকাউ, সেই চার্লস মেটকাউকে লর্ড মিন্টো রঞ্জিত সিং এর কাছে কিন্তু পাঠালেন এবং রঞ্জিত সিংকে বললেন যে তাকে এই পূর্ব দিকের জায়গা থেকে ত্যাগ করতে হবে, বা তাকে এই পূর্ব দিকের জায়গা ছেড়ে চলে যেতে হবে, নতুবা তাকে যুদ্ধ করতে হবে। এটা রঞ্জিত সিংকে ব্রিটিশরা কিন্তু বলল। তখন রঞ্জিত সিং ভাবলেন যুদ্ধ করা কিন্তু সম্ভব নয়, কারণ যুদ্ধ করলে কিন্তু আমরা হেরে যাব। রঞ্জিত সিং ভাবলেন তার বাহিনী মানে খুব ক্ষমতাশালী, রঞ্জিত সিং ভাবলেন তার বাহিনী ক্ষমতাশালী ছিল, এটা রঞ্জিত সিংও জানতেন, কিন্তু সেটা ব্রিটিশদের পরে ছিল। তাই তিনি জানতেন যে যুদ্ধ করলে তিনি কিন্তু পরাজিত হবে। তাই তার একটা মন্তব্য তিনি করেছিলেন, সব লাল হো জায়েগা, এটা তিনি কিন্তু বলেছিলেন। তো স্বাভাবিকভাবেই রঞ্জিত সিং সেই যুদ্ধ থেকে পিছিয়ে এলো এবং একটা সন্ধি হলো ব্রিটিশদের সাথে রঞ্জিত সিং এর, সেটা হচ্ছে 1809 সালে। এটা আমাকে মনে রাখতে হবে, সেটাই হচ্ছে ট্রিটি অফ অমৃতসর। ট্রিটি অফ অমৃতসর। তাহলে অমৃতসরের সন্ধি কবে হলো? 1809 সালে। কাদের মধ্যে হলো? ব্রিটিশ এবং রঞ্জিত সিং এর মধ্যে হলো। কি ঠিক হলো এই সন্ধিতে? এই সন্ধিতে ঠিক হয় যে রঞ্জিত সিং ইন ফিউচার মানে ভবিষ্যতে আর কোনোদিনও পূর্ব দিকে কিন্তু যাবে না, এটাই কিন্তু ঠিক হয় এই সন্ধির মাধ্যমে। এরপরে 1810 সালে আমরা দেখব, তার মানে রঞ্জিত সিং এবার পূর্ব দিক থেকে চলে গেলেন। তারপরে তার সামনে যে সমস্ত কিছু কিছু জায়গাগুলো ওপেন ছিল, সেই জায়গা দখল করতে তিনি ইনভলভ হয়ে যান এবং 1810 সালে তিনি পাঞ্জাবের একটা জায়গা কাংড়া, এই কাংড়া তিনি কিন্তু জয় করেন। তাহলে কাংড়া রঞ্জিত সিং কবে জয় করেন? 1810 সালে। 1813 সালে আর একটা ঘটনা আমরা পড়ব। আফগানিস্তানের সেই সময় যে আফগানিস্তানের যে শাসক শাহ সুজা, এই আফগানিস্তানের যে শাসক শাহ সুজার সাথে রঞ্জিত সিং এর একটা যুদ্ধ হয়। রঞ্জিত সিং, আমি আরএসি লিখছি। এই আফগানিস্তানের যে শাসক শাহ সুজার সাথে রঞ্জিত সিং এর 1813 সালে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের নাম হচ্ছে ব্যাটেল অফ হায়দারু। এই ব্যাটেল অফ হায়দারু যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে রঞ্জিত সিং শাহ সুজাকে পরাজিত করেন এবং রঞ্জিত সিং কিন্তু জিতে যান। এবং এই রঞ্জিত সিং শাহ সুজাকে পরাজিত করে শাহ সুজার কাছ থেকে অ্যাটক নামক জায়গাটি কিন্তু দখল করেন।
তাহলে এই যুদ্ধে, হাইদারুর যুদ্ধে রঞ্জিত সিং শাহ সুজার কাছ থেকে এটক জায়গাটি দখল করলেন। প্লাস তিনি কোহিনূর ডায়মন্ড, যেটা আমাদের ইম্পর্টেন্ট, যে কোহিনূর ডায়মন্ড, কোহিনূর মণি, এই কোহিনূর ডায়মন্ডটাও তিনি কিন্তু শাহ সুজার কাছ থেকে ইন্ডিয়াতে রিটার্ন করলেন বা নিয়ে চলে এলেন। কেন? কারণ 1739 সালে যে নাদির শাহ যে ভারত আক্রমণ করেন, যাকে আমরা পারস্যে নেপোলিয়ন বলি, সেই নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন তখন তিনি কিন্তু এই কোহিনূর ডায়মন্ডটা নিয়ে চলে যান ইন্ডিয়া থেকে। এরপর বংশানুক্রমিক ভাবে আহমেদ শাহ, আবদালি, জামান শাহ, এবং এই সময়ে এই কোহিনূর ডায়মন্ডটা যখন শাহ সুজার কাছে ছিল এবং রঞ্জিত সিং শাহ সুজাকে পরাজিত করে হায়দারুর যুদ্ধে তিনি এটকও দখল করলেন এবং তার কাছ থেকে কোহিনূর ডায়মন্ডকেও কিন্তু নিয়ে চলে এলেন ভারতে। ক্লিয়ার এটা? এরপর থেকে তিনি একের পর এক কাশ্মীর, পেশোয়ার, লাদাখ, এই সমস্ত জায়গাগুলো রঞ্জিত সিং কিন্তু দখল করতে শুরু করে। এবং হঠাৎ করে তার একটা টাইম মনে হলো যে তার যে ব্যবসা বাণিজ্য করার জন্য তার কোন রকম বন্দর বা পোর্ট কিন্তু নেই, তার একটা টাইম কিন্তু মনে হলো। এবং তিনি তখন ভাবলেন ওই সময় যে সিন্ধু প্রদেশ বা ইন্ডাস ল্যান্ড বা সিন্ধ প্রভিন্স আমরা বলি, সেই সিন্ধ প্রভিন্সে বা সিন্ধু প্রদেশটা ওই টাইমে কিন্তু ব্রিটিশদের কন্ট্রোলে কিন্তু ছিল না। এবং তিনি ভাবলেন সেই সিন্ধু প্রদেশ জয় করে আমি ওই সিন্ধু প্রদেশে একটা বন্দর বা পোর্ট স্থাপিত কিন্তু করব, এটা কিন্তু রঞ্জিত সিং ভেবেছিলেন। কিন্তু তার এই ভাবনাটা কিন্তু আর হলো না সাকসেস। কারণ 1831 সালে যে গভর্নর জেনারেল ছিলেন আমাদের উইলিয়াম বেন্টিং, এই উইলিয়াম বেন্টিং তিনি কি করলেন? উইলিয়াম বেন্টিং তার যে একজন প্রতিনিধি আলেকজান্ডার বার্নেস, এই আলেকজান্ডার বার্নেসকে, উইলিয়াম বেন্টিং আলেকজান্ডার বার্নেসকে তিনি রঞ্জিত সিং এর কাছে কিন্তু পাঠিয়েছিলেন। কারণ রঞ্জিত সিং এর যে স্বপ্ন ছিল সিন্ধু প্রদেশকে জয় করা, এবং উইলিয়াম বেন্টিং এটা কিন্তু বাধা দিয়েছিল। কারণ রঞ্জিত সিং যদি সিন্ধ প্রভিন্সকে যদি জয় করে নেয় তাহলে একটা টাইম হয়তো রাশিয়া রঞ্জিত সিং এর সাথে মিলিত হয়ে বা তাদের মধ্যে কোনো সন্ধি হতে পারে, সেই মিলিত হয়ে বা জয়েন হয়ে একটা টাইম ইন্ডিয়াকে কিন্তু অ্যাটাক করতে পারে। এটা কিন্তু ব্রিটিশদের চিন্তা ভাবনা ছিল বা উইলিয়াম বেন্টিং এর চিন্তা ভাবনা ছিল। তাই উইলিয়াম বেন্টিং আমাদের যে রঞ্জিত সিং এর এই স্বপ্ন যে সিন্ধ প্রভিন্সকে জয় করা, এটা তিনি কিন্তু সাকসেস হতে কিন্তু দেননি। এর জন্য তার যে প্রতিনিধি ছিল বেন্টিং এর বার্নেস, সেই আলেকজান্ডার বার্নেসকে তিনি রঞ্জিত সিং এর কাছে পাঠান এবং তাদের সাথে পাঞ্জাবের রোপারে সাক্ষাৎ হয় এবং সেখানে ঠিক হয় যে রঞ্জিত সিং সিন্ধ প্রভিন্স তিনি কিন্তু দখল করতে পারবেন না। এবং ইতিমধ্যেই আমরা দেখবো যে বেন্টিং সিন্ধ প্রভিন্সের যে রাজা ছিল সেই রাজার সাথে একটা চুক্তি করেন এবং সেখানে ঠিক হয় সিন্ধ প্রভিন্সে একমাত্র ব্রিটিশরাই কিন্তু বিজনেস করতে পারবে, আর কেউ করতে পারবে না। এবং এর জন্য আমরা দেখবো যে সিন্ধ প্রভিন্সের যে প্রবেশদ্বার আমরা বলি যে শিকারপুর বা ফিরোজপুর, সেই জায়গাগুলো কিন্তু ব্রিটিশরা কিন্তু দখল করে নিয়েছিল। যদিও এই জায়গাটা অ্যাকচুয়ালি রঞ্জিত সিং এর কন্ট্রোলে থাকার কথা, কিন্তু যখন ব্রিটিশরা এই ফিরোজপুর বা শিকারপুর জায়গাটা ক্যাপচার করে তখন রঞ্জিত সিং কোন রকম বাধা কিন্তু দেয়নি। কারণ রঞ্জিত সিং এর ওই টাইমে বাধা দেওয়ার মতো কোনো কন্ডিশন কিন্তু ছিল না। এই ব্যাপারটা আমরা দেখলাম। এবং রঞ্জিত সিং সম্পর্কে আর কি কি তথ্য আমরা একটু দেখব। রঞ্জিত সিং এর যে শাসন ব্যবস্থা, যেটাকে কানপুর প্রথা বা বাতাই ব্যবস্থা বলা হয়, যার 1/3 অংশ রাজস্ব হিসাবে আদায় করা হয়। রঞ্জিত সিং এর যে সেনাবাহিনী, এই খালসা ই আম বা খালসা ই খাস বা খালসা ই বেকয়েত, এগুলো কিন্তু বলা হয় খালসা আর্মি। এবং রঞ্জিত সিং কে শের ই পাঞ্জাব বলা হয়। রঞ্জিত সিং কে মিনিয়েচার অফ নেপোলিয়ন বোনাপার্ট, নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কিন্তু বলা হয়। এগুলো আমরা একটু মনে রাখবো। এরপর আমরা চলে যাব 1838 সালে। 1838 সালে কি হয় যে একটা চুক্তি হয়, সেটা 3 জনের মধ্যে। কে? সেই সময় যে গভর্নর অকল্যান্ড ছিল আমাদের ব্রিটিশ গভর্নর, তারপরে শাহ সুজা আফগানিস্তানের শাহ সুজা, 3 নম্বর হচ্ছে রঞ্জিত সিং। এই 3 জনের মধ্যে 1838 সালে একটা চুক্তি হয়। যদিও এই চুক্তিতে রঞ্জিত সিং কিন্তু প্রথমে রাজি হয়নি এই চুক্তিতে আবদ্ধ হতে।
তবে রঞ্জিত সিং কে তখন বলা হয় এই চুক্তি ছাড়া তার কোনো আর রাস্তা নেই। তো রঞ্জিত সিং তখন ভাবলেন শুধু শুধু শত্রুতা বাড়িয়ে লাভ নেই, তো তিনি এই চুক্তি করতে কিন্তু রাজি হন। চুক্তিতে কি ঠিক হয় বা উদ্দেশ্য কি ছিল? ওই টাইমে যে আফগানিস্তানে যে শাসক ছিল তার নাম ছিল দোস্ত মোহাম্মদ। দোস্ত মোহাম্মদ, ওই টাইমে আফগানিস্তানের যে শাসক ছিল দোস্ত মোহাম্মদ। তো ব্রিটিশ বা অকল্যান্ড বা ব্রিটিশরা ভাবলো এই দোস্ত মোহাম্মদকে সরিয়ে সেই জায়গায় শাহ সুজাকে বসানো, এটা ছিল ব্রিটিশদের উদ্দেশ্য এই চুক্তিতে। কেন হঠাৎ করে দোস্ত মোহাম্মদকে সরিয়ে শাহ সুজাকে কেন বসাতে চান ব্রিটিশরা? কারণ এই দোস্ত মোহাম্মদ আবার রাশিয়ার বন্ধু হিসেবে পরিচিত। তার মানে রাশিয়া একটা টাইম দোস্ত মোহাম্মদের মাধ্যমে ইন্ডিয়াকে অ্যাটাক করতে পারে, এটা ছিল ব্রিটিশদের চিন্তা ভাবনা। তাই ব্রিটিশরা এই দোস্ত মোহাম্মদকে সরিয়ে সেই জায়গায় শাহ সুজাকে কিন্তু বসাতে চান। তো এই যে শাহ সুজাকে বসানোর জন্য যে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছিল, দোস্ত মোহাম্মদকে সরিয়ে শাহ সুজাকে বসাবেন, এবং এই সময়ে দেখবো হঠাৎ করে 1839 সালে রঞ্জিত সিং কিন্তু মারা যান। 1839 সালে রঞ্জিত সিং কিন্তু মারা যান, এবং এই রঞ্জিত সিং যখন মারা গেলেন 1839 সালে, সেই টাইমে অকল্যান্ড কিন্তু সেই আফগানিস্তানে যুদ্ধ করে দোস্ত মোহাম্মদকে সরিয়ে তিনি কিন্তু শাহ সুজাকে কিন্তু বসিয়েছিলেন। যদিও পরবর্তীকালে আবার আফগানের লোকেরাই শাহ সুজাকে বিশ্বাসঘাতকতা বলে হত্যা করেন এবং আবার সেই দোস্ত মোহাম্মদকে রিটার্ন করা হয়। এই ব্যাপারটা ছিল এরকম। তো আমরা চলে আসবো এই পার্টটাতে, যে রঞ্জিত সিং যখন 1839 সালে মারা গেলেন, এবং রঞ্জিত সিং এর একটা ড্রিম ছিল, একটা স্বপ্ন ছিল কোহিনূর ডায়মন্ডকে পুরী জগন্নাথ মন্দিরে কিন্তু রেখে দেওয়ার, বাট এটা কিন্তু বাস্তবে কিন্তু হয়নি, কারণ ব্রিটিশরা কিন্তু নিয়ে চলে গেছিল। তো এবার আমরা দেখবো যে রঞ্জিত সিং যখন মারা গেলেন তার 7 জন সন্তান ছিলেন, এবং 7 জন সন্তানের মধ্যে কোনো যোগ্য শাসক কিন্তু ছিল না কেউ। তো সিংহাসনে বসবেন অলরেডি, তো আমরা দেখবো 1839 সালে তার যে জ্যেষ্ঠ পুত্র সিংহাসনে বসলেন খড়ক সিং। খড়ক সিং তিনি সিংহাসনে বসলেন, এবং খড়ক সিং যখন 1840 সালে মারা গেলেন, তারপর রঞ্জিত সিং এর আরেক ছেলে সিংহাসনে বসলেন, তার নাম ছিল শের সিং। শের সিং ও 1843 সালে মারা যাওয়ার পর রঞ্জিত সিং এর যে নাবালক পুত্র দিলীপ সিং তিনি কিন্তু সিংহাসনে কিন্তু বসলেন। এই দিলীপ সিং তিনি যে নাবালক ছিলেন, এবং দিলীপ সিং কে হেল্প করেছিল দুজন খালসা কমান্ডার, খালসা যে সেনাপতি, একটা হচ্ছে লাল সিং আর একজন হচ্ছে তেজ সিং। এই দুজন লাল সিং এবং তেজ সিং এই দুজন খালসা কমান্ডার তাকে হেল্প করেছিল দিলীপ সিং এর, কারণ দিলীপ সিং নাবালক ছিল। যেহেতু দিলীপ সিং রঞ্জিত সিং এর নাবালক ছিল, তাই সেই সময়ে দিলীপ সিং এর যে মা জিন্দন কিন্তু পুরো দায়িত্বটা কিন্তু নিয়েছিল। এই জিন্দন যে দায়িত্বটা নেওয়ার পর একটা সমস্যা তৈরি হলো। কি সমস্যা? জিন্দন ওই খালসা যে সেনাবাহিনীকে বলেছিল যে পূর্ব দিকে যে আমাদের যে সতলুজ, পশ্চিম দিকে তো রঞ্জিত সিং এর ছিল, আর পূর্ব দিক তো ব্রিটিশদের মধ্যে চলে গেল, পূর্ব দিকে যে মিশলগুলো। তো জিন্দন বললে যে তখন বলেছিল খালসা বাহিনীকে যে পূর্ব দিকে অ্যাটাক করতে এবং পূর্ব দিকের মিশলগুলোকে জয় করার জন্য। এবার প্রশ্ন হচ্ছে জিন্দন কেন হঠাৎ করে পূর্ব দিকে অ্যাটাক করার কথা বলেছিলেন? কারণ অলরেডি তো আমরা জানি 1809 সালে অমৃতসরের সন্ধিতে ঠিক হয়েছিল যে ভবিষ্যতে পূর্ব দিকে শিখরা কিন্তু আসবে না বা কোনো অ্যাটাক কিন্তু হবে না, এটা তো অমৃতসরের সন্ধিতে ঠিক হয়। তাহলে পূর্ব দিকে অ্যাটাক করা মানেই যুদ্ধ হওয়া, এটাই তো ঠিক, এটাই তো আমাদের বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো কি হয় বিষয়টা এখানটায়, তো এখানটায় যে জিন্দন তাহলে কেন তিনি জানা সত্ত্বেও তিনি এই অ্যাটাক করার অনুমতি বা অর্ডার বা আদেশ তিনি দিয়েছিলেন? দুটো কারণে দিয়েছিলেন। একটা হচ্ছে যদি জয় করা হয় বা যদি আমরা জিতে যাই, তাহলে রঞ্জিত সিং এর যে স্বপ্নটা ছিল সেটা পূরণ হবে। আর 2 নম্বর, যদি পরাজয় হয় তাহলে খালসা বাহিনী যে একটা বারবরন্ত ছিল ওই টাইমে, সেটা কিন্তু বন্ধ হবে। তো এই জন্য জিন্দন তিনি খালসা বাহিনীকে পূর্ব দিকে অ্যাটাক করার কথা কিন্তু বলেছিলেন। তাহলে স্বাভাবিকভাবে যখন এই খালসা বাহিনী অ্যাটাক করলো, আবার কিন্তু ব্রিটিশদের মধ্যে শিখদের একটা যুদ্ধ তৈরি হলো, সেটাকে বলবো ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার। তাহলে এবার আমরা চলে আসি প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ বা ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার।
পরপর 4টে যুদ্ধ হয়। 1845 সালে দুটো যুদ্ধ হয়, যেমন মুদগির যুদ্ধ, তারপরে ফিরোজ শাহ। আবার 1846 সালেও আরো দুটো যুদ্ধ হয়, যেমন আলিওয়ালের যুদ্ধ, তারপরে শেবরাওয়ের যুদ্ধ। এই 4টে যে যুদ্ধ হয় 1845 এবং 46 সালে, এই 4টে যুদ্ধে কিন্তু শিখরা পরাজিত হয়েছিল ব্রিটিশদের কাছে। এবং স্বাভাবিকভাবে এবার সন্ধিতে আসতে হবে। 1846 সালে যে সন্ধিটা হয় সেটাকেই বলা হচ্ছে ট্রিটি অফ লাহোর, লাহোরের সন্ধি। তাহলে 1806 ছিল চুক্তি, 1846 হলো সন্ধি। সন্ধিতে কি ঠিক হলো? শতুদ্র এবং বিপাশা নদীর মধ্যবর্তী যে উর্বর জমি সেটা ব্রিটিশদের কন্ট্রোলে থাকবে। 2 নাম্বার, এই যুদ্ধের জন্য শিখদের 1.5 কোটি টাকা ক্ষতিপূরণের কথা বা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। যদিও শিখরা এই 1.5 কোটি টাকা দিতে না পারলে তারা কিন্তু কাশ্মীর জায়গাটা কিন্তু ব্রিটিশদের কিন্তু দিয়ে দিয়েছিল। এই ছিল এই সন্ধি, এবং এই লাহোরের সন্ধির মাধ্যমে ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ারের অবসান ঘটে। তবে এই সন্ধিটা কিন্তু শিখদের একটা অপমানজনক সন্ধি কিন্তু ছিল, কারণ তাদেরকে সমস্ত কিছু মেনে নিতে হয়। তো এর পরবর্তীকালে আরো সমস্যা দেখা দিল। কি সমস্যা দেখা দিল? যেমন 1 নাম্বার যদি আমরা বলি যে ওই টাইমে যে যেমন 1848 এ লর্ড ডালহৌসি যখন তিনি আসছেন, যে লর্ড ডালহৌসির যে একজন প্রতিনিধি হেনরি লরেন্সকে তিনি আবার লাহোরে ব্রিটিশ প্রতিনিধি হিসাবে কিন্তু তিনি ওখানটায় রেখে দেন লর্ড ডালহৌসি। সেই লর্ড ডালহৌসির যে প্রতিনিধি হেনরি লরেন্স, তিনি কিন্তু আবার শিখদের উপর একটা অত্যাচার বা একটা খারাপ আচরণ তিনি কিন্তু করছিলেন। এছাড়াও লাল সিং এর বিশ্বাসঘাতকতা ছিল কিন্তু শিখদের পরাজয়ের একটা কারণ। এছাড়াও ঝিন্দন সরকারি বিরোধী যে ষড়যন্ত্রের জন্য তাকে অ্যারেস্ট করা হয়। এছাড়াও শিখ গুরুদুয়ার্স বলে তাদের যে জায়গা, সেখানে ব্রিটিশরা একটা রেলপথ স্থাপনের ব্যবস্থা করে। তার মানে সেখানে ব্রিটিশ কর্মচারীরা অবশ্যই ওখানে রয়েছে এবং তাদের একটা হস্তক্ষেপ। এর ফলে শিখদের বিভিন্ন দিক থেকে একটা অত্যাচার করা হলো, তার ফলে আবার একটা যুদ্ধের পরিবেশ কিন্তু তৈরি হয়, যেটাকে আমরা বলবো এবার সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার। সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, এটা কবে? 1848 থেকে 49, ওটা ছিল 45 থেকে 46। তো এখানে 3টে যুদ্ধ হয়। 1848 সালে যে যুদ্ধটা হয় ব্যাটেল অফ রামনগর, ব্যাটেল অফ রামনগর। আর 1849 সালের জানুয়ারি মাসে, 1849 সালের জানুয়ারি মাসে একটা যুদ্ধ হয়, সেটাকে আমরা বলবো ব্যাটেল অফ চিলিয়ানওয়ালা, চিলিয়ানওয়ালা। এই দুটো যুদ্ধেই কিন্তু শিখরা জিতে যান বা শিখরা কিন্তু জয়ী হয়েছিল। এই যে ব্যাটেল অফ রামনগর আর চিলিয়ানওয়ালা, এই দুটো যুদ্ধে কিন্তু শিখরা জিতে যান এবং ব্রিটিশরা হেরে যান। ব্রিটিশ সেনাপতি ছিল এখানটায় এই যুদ্ধে, সেটা হচ্ছে আমাদের মেজর গগ। এই মেজর গগ ছিলেন এখানে ব্রিটিশ সেনাপতি, তিনি কিন্তু হেরে যান এবং শিখরা কিন্তু জিতে যান। এরপরে 1 মাস পরেই 1849 সালের, এটা ছিল জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে আরেকটা চূড়ান্ত যুদ্ধ হয়, সেটাকেই বলবো আমরা ব্যাটেল অফ গুজরাট। এই ব্যাটেল অফ গুজরাটে যুদ্ধ হয়, যেটা 1849 সালের ফেব্রুয়ারি মাসে। এই যুদ্ধে শিখরা কিন্তু চূড়ান্তভাবে হেরে যায়। ব্রিটিশ সেনাপতি ছিল নেপিয়ার, আমাদের নেপিয়ার কিন্তু ছিল ব্রিটিশ সেনাপতি, এবং এই যুদ্ধে কিন্তু শিখরা চূড়ান্তভাবে হেরে যায় এবং শিখ মানে পাঞ্জাব, সেটা কিন্তু ব্রিটিশদের কন্ট্রোলে কিন্তু পুরোপুরি কিন্তু চলে এলো। তাহলে 1849 সালে পাঞ্জাব বা শিখরা পুরোপুরি কিন্তু ব্রিটিশদের আন্ডারে কিন্তু চলে আসে। এটাই ছিল আমাদের শিখ। এবং আমরা জানি এই সময় যে লর্ড ডালহৌসি ছিলেন, এবং লর্ড ডালহৌসিকে বলা হয় ফাদার অফ মডার্ন পাঞ্জাব, মানে আমাদের যে মডার্ন পাঞ্জাবের যে জনক, তিনি লর্ড ডালহৌসি। এবং লর্ড ডালহৌসির যে প্রতিনিধি ছিলেন হেনরি লরেন্স, সেই হেনরি লরেন্সকে বলা হয় তিনি অ্যাপয়েন্টেড, মানে হি ওয়াজ অ্যাপয়েন্টেড চিফ কমিশনার অফ পাঞ্জাব, তাকে পাঞ্জাবের চিফ কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়।
এবং ওই টাইমে যে দিলীপ সিং ছিল এবং তার যে মা, তাদেরকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়, ব্রিটিশ পেনশন দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে ব্রিটিশরা ওই টাইমে কোহিনূর ডায়মন্ডকেও কিন্তু ইংল্যান্ডে নিয়ে চলে যায়। এবং এই কোহিনূর ডায়মন্ডকে ব্রিটিশরা পরবর্তীকালে 1851 সালে পাবলিকলি ওপেন করেছিল, মানে দেখিয়েছিল। তবে অনেকে যারা দেখতে গেছিল তারা কিন্তু খুব একটা পছন্দ করেনি ব্যাপারটা। তবে পরবর্তীকালে ওটা কাটসাট করে একটা নিউ শেপ আনা কিন্তু হয়। তো এইভাবে আমরা দেখলাম শিখ বা পাঞ্জাব পুরোপুরি ব্রিটিশদের আন্ডারে কিন্তু চলে এলো এবং এখানটায় আমাদের কমপ্লিট হলো শিখ। তাহলে আমরা নেক্সট দিন